আকাশ। ফুল রেখে মেঘলাকে ধরলাম পড়ে যাওয়ার আগে। ওর দু বাহু ধরে আছি আর ও আমার বুকে পড়ে আছে। মেঘলা। পড়ে যাওয়ার আগেই উনি ধরে ফেললেন। ওনার হার্টবিট শুনতে পাচ্ছি স্পষ্ট। এত ফাস্ট কেন হচ্ছে? উনি কি ভয় পেয়েছেন? কিন্তু ভয় তো আমার বাবার কথা। উনি কেন পারছেন? আকাশ। ভয় পেয়ে গেছিলাম। এই মেয়ে, তুমি কি শুরু করেছো বলো তো? দু বাহু ধরে মুখটা সামনাসামনি এনে ধরলাম। মেঘলা। আকাশ। কথা বলছো না কেন? রেগে জোরে ধমক দিয়ে। মেঘলা। কি কি বলবো? আকাশ। বেড থেকে কেন নেমেছো? মেঘলা। আপনি ফুলগুলো ফেলে দিচ্ছিলেন, তাই আপনাকে আটকাতে। আকাশ। ওহ গুড। বিরক্ত হয়ে। এই ফুল ফুল আর ফুল। এই ফুলের জন্য হাত কেটে পা মচকে বেডে বসে আছো, তাও মুখ থেকে ফুল যাচ্ছে না। ফুলগুলোর কথা এমন করছো যেন ওগুলো ফুল না, ব্লু ডায়মন্ড। মেঘলা। ব্লু ডায়মন্ড হলেও এমন করতাম না। এগুলো আমার কাছে ব্লু ডায়মন্ডের থেকেও দামি। এগুলো আমার একটা ইচ্ছে অন্তত পূরণ করেছে, যে ইচ্ছেটা কোনোদিন পূরণ হওয়ার সম্ভাবনা ছিল না। আকাশ। মানে? ফুল আবার তোমার কি ইচ্ছে পূরণ করলো? আর কখনই বা করলো? মেঘলা। কিছু না, আপনি বুঝবেন না। আকাশ। বুঝতেও চায় না তোমার মতো পাগল স্টুপিড ইডিয়েট মেয়ের কথা। বেডে শোয়া করে বসিয়ে দিলাম। মেঘলা। ওনার কথা শুনছি আর দেখছি কি করে। আকাশ। এই নাও তোমার ফুল, আর যা ইচ্ছে করো। যত সব পাগলের পাল্লায় পড়েছি। এখানে বেশিক্ষণ থাকলে আমাকেও পাগল করে ছাড়বে। রুম থেকে বেরিয়ে ছাদে এলাম। মেঘলা। উনি ফুলগুলো আমার কোলে রেখে রুম থেকে বেরিয়ে গেল বিড়বিড় করতে করতে। ফুলগুলো সারা জীবন এভাবেই রাখতে পারলে আরো বেশি খুশি হতাম। চাঁদ। ওকে, তাহলে তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করে দেব। মেঘলা। মানে কিভাবে? চাঁদ। সেটা সারপ্রাইজ। মেঘলা। ওহ, তা তুমি এখন এই রুমে? চাঁদ। কেন ডিস্টার্ব করলাম? আমি তো ভাবলাম তুমি একা বসে বোর হচ্ছ, তাই গল্প করতে এলাম। মেঘলা। খুব ভালো করেছো। সত্যি বোর হচ্ছিলাম। চাঁদের সাথে গল্প করতে করতে কখন ডিনারের সময় হয়ে গেছে টেরই পাইনি। টিয়া। আপনি খালাম্মা আপনাকে ডিনারের জন্য ডাকছে। চাঁদ। তুমি যাও, আমি আসছি। টিয়া। আর বৌমনির খাবার ওপরে নিয়ে আসছি। মেঘলা। আচ্ছা। টিয়া আপু ডাকতেই চাঁদ চলে গেল ডিনার করতে, সাথে ফুলগুলো নিয়ে গেল। এতবার না করলাম শুনলো না। কি নাকি সারপ্রাইজ দেবে। চাঁদ চলে যেতেই ফোন নিয়ে একটু ফেসবুকিং করতে লাগলাম। আকাশ। ছাদে বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে। মোবাইল বের করে দেখি ডিনারের টাইম হয়ে গেছে। তাই রুমে চলে এলাম ফ্রেশ হতে। এসে দেখি মেঘলা বিছানায় বসে ফোন ঘাঁটছে। একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম খেতে। মেঘলা। ফেসবুকিং করছিলাম, তখনই উনি রুমে এসে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে আবার রুমের বাইরে চলে গেল। উনি কি এখনো রেগে আছে? যা ইচ্ছে করুক, আমার কি। আমি আবার ফোনে মন দিলাম। আকাশ। মা, খাবার দাও। মা। দিচ্ছি, খেয়ে মেঘলার খাবারটা রুমে নিয়ে যা। আকাশ। আমি নেব কেন? টিয়াকে দিয়ে পাঠাও। মা। আশ্চর্য তো, তুই রুমেই যাবি, নিয়ে গেলে প্রবলেম কোথায়? আকাশ। ওকে ওকে, নিয়ে যাব। এখন কি খাবার পাওয়া যাবে? বিরক্ত হয়ে। মা। দিচ্ছি তো। আকাশ, তুই কিন্তু এখনো বলিসনি কাল আমরা ঢাকায় কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি। খাবার দিতে দিতে। আকাশ। মা, আমি আগেই বলেছি এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মা। কিন্তু। আকাশ। এখন কি খাবার রেখে চলে যাব?
মা, আকাশ, ওকে কিছু জিজ্ঞেস করবো না, খাবার শেষ করো। আকাশ, খেয়ে মেঘলার খাবার রুমে নিয়ে এলাম। এসে দেখি এখনো ফোন দেখছে। ফোন দেখে পেট ভরবে না, খাবারটা খেয়ে মেডিসিন খেয়ে নাও। বেডের পাশে টেবিলে খাবার রেখে মেঘলা, খিদেও পেয়েছে। খাবার হাতে নিতে গিয়েও থেমে গেলাম। খাবো কি করে, হাতে তো ব্যান্ডেজ। একবার হাতের দিকে তাকাচ্ছি, একবার খাবারের দিকে। হাতে ব্যান্ডেজ করে রাখার মতো কাটেনি। ফোন হাতে নিয়ে তো দিব্যি ফেসবুকিং করলাম। বড়লোকদের যত সব ঢং, এর আগে থেকে কত বেশি কেটেছে। কই ব্যান্ডেজ করতে তো কখনো দেখিনি। করতো রাখিনি, শুধু একটু ওষুধ লাগাতাম, না হলে গাঁদা ফুলের পাতা পিষে লাগিয়ে নিতাম। তখন অবশ্য খাবারটা মা খাইয়ে দিত, কিন্তু এখন কে দেবে। আকাশ, খাবার সামনে নিয়ে আবার কি ভাবতে বসলে? তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নাও। মেঘলা, ওনার কথা শুনে অসহায় মুখ করে তাকালাম ওনার দিকে। আকাশ, ওর তাকানো দেখে মনে পড়লো ওর তো হাত কাটা, খাবে কি করে? কি করি এখন? একটু ভেবে হাত ধুয়ে ওকে খাওয়ানোর জন্য এক লোকমা ভাত ওর সামনে ধরলাম। মেঘলা, উনি আমার সামনে খাবার ধরে আছে, আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার মুখের দিকে। আকাশ, কি হলো, খাও। মেঘলা, চোখে পানি টলমলো করছে। অনেক কষ্টে আটকে রেখেছি, কোনো মতে খাবারটা মুখে নিলাম। এত তৃপ্তি কেন এই খাবারে? এর আগে মার হাতে অনেক খেয়েছি, সেই অনুভূতির কোনো তুলনা হয় না। তবে এই অনুভূতিরও কোনো তুলনা হয় না। দুটো আলাদা তৃপ্তির অনুভূতি। আকাশ, মেঘলা খাবার মুখে নেওয়ার সময় ওর ঠোঁট আমার আঙুলে টাচ লাগতেই হালকা কেঁপে উঠলাম। অজানা অনুভূতিতে সারা শরীর নাড়া দিয়ে উঠল। আমার হাত কাঁপছে এখন খাওয়াতে। আসছে, আগে কখনো কাউকে খাইয়ে দেয়নি তো, তাই হাত কাঁপছে। কিছু মনে করো না, নিজেকে কোনো রকম সামনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বললাম। মেঘলা, আপনার এমন ভালোবাসা পেতে শুধু হাত কেন, মাথা, কপাল, হাত পা, গলা সব কেটে বসে থাকতে পারবো। না না, গলা কাটলে তো আমি মরে যাব। তখন আপনার এত ভালোবাসা কে নেবে? ভালোবাসা, এটা কি সত্যি ভালোবাসা? আকাশ, আরো খাবে? পেট ভরেনি, খাবার শেষ আবার হাঁ করায় বললাম। মেঘলা, কখন খাওয়া শেষ হয়ে গেছে টেরই পাইনি, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, জীবনের সুন্দর মুহূর্তগুলো তাড়াতাড়ি চলে যায় কেন? এভাবে সারা জীবন খাওয়ালেও আমার পেট ভরবে না, প্রাণের স্বামী। কিন্তু সেটা আপনি কোনোদিন বুঝবেন না। না মানে আর খাবো না, পেট ভরে গেছে। আকাশ, ওকে, তাহলে তুমি থাকো, আমি প্লেট নিচে রেখে আসি। ঠোঁট মুছে দিলাম হাত ধুয়ে, ভেজা ভেজা হাত দিয়ে। এবার শুধু আমি না, মেঘলাও কেঁপে উঠল। সেটা আমি ভালোই টের পেয়েছি। মেঘলা ওনার ভেজা হাত দিয়ে ঠোঁট মুছতেই কেঁপে উঠলাম। এ কেমন অনুভূতি? আকাশ, আমি চুপচাপ প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে রেখে এলাম। রুমে এসে দেখি মেঘলা এখনো ওভাবেই শক্ট হয়ে বসে আছে। কি হলো, এখনো বসে আছো কেন? শুয়ে পড়ো। মেঘলা, ওনার ডাকে ঘোর কাটলো, কিন্তু কেন জানি না ওনার দিকে তাকাতে লজ্জা করলো। তাই শুধু বলে শুতে নিলাম। আকাশ, 1 মিনিট। মেঘলা, এবার ওনার দিকে তাকালাম। আকাশ, এটার কথা মনে ছিল না, মেডিসিন এগিয়ে দিয়ে খেয়ে নাও। মেঘলা, চুপচাপ খেয়ে বসে রইলাম। আ- আকাশ, আবার কি হলো? মেঘলা, আসলে মা, মানে একটু ওয়াশরুমে যাব। আকাশ, এটা বলতে এত তোতলানো লাগে? কোলে তুলে নিয়ে ওয়াশরুমে এনে নামালাম। হয়ে গেলে ডাক দিও। মেঘলা কিছু বুঝে ওঠার আগে উনি কোলে তুলে ওয়াশরুমে নামিয়ে চলে গেল। সে যাই হোক, আগে 2 হাতের ব্যান্ডেজ খুলে ডাস্টবিনে ফেলে দিলাম। ঝামেলা একটা, পারলে পায়েরটাও খুলে ফেলে দিতাম। পায়েরটা খুলে ফেললে আকাশ চৌধুরী আমাকেই তুলে ডাস্টবিনে ফেলে দেবে। না বাবা, তার দরকার নেই। একটু কষ্ট করে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে গেছে।
আকাশ কোলে করে আবার বেডে বসিয়ে দিলাম। ১ মিনিট হাতের ব্যান্ডে ১ মিনিট হাতের ব্যান্ডেজ কই তোমার? মেঘলা: এই রে, খেয়াল করেছে। মানে হয়েছে কি, খুব চুলকাচ্ছিল, তাই তাই খুলে ফেলে দিয়েছি। আকাশ: এখন আমি তোমাকে তুলে ফেলে দিয়ে আসবো? স্টুপিড। ইনফেকশন হয়ে গেলে? মেঘলা: এত ধমকায় কেন? একটু এতটুকুতেই ইনফেকশন হয় কারো? আকাশ: ইডিয়েট একটা। ফার্স্ট এড বক্স এনে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিলাম। এটা খুললে তোমার খবর আছে। এখন ঘুমিয়ে পড়ো। সোফায় গিয়ে শুয়ে পড়লাম। মেঘলা আবার জঞ্জাল পেঁচিয়ে দিল হাতে। ওনাকে সোফায় যেতে দেখে একবার ইচ্ছে হচ্ছিল ওনাকে বলি এখানেই ঘুমিয়ে পড়ুন, কিন্তু সাহস হলো না। সারাদিনের কথা ভাবতে লাগলাম। সকালটা কেমন শুরু হয়েছিল, শেষটা কেমন হলো। আমার জীবনের গল্পটা যদি আজকের দিনের মতো হতো, খারাপ দিয়ে শুরু আর ভালো দিয়ে শেষ। কিন্তু সব গল্পের শেষে যে খুশি দিয়ে হয় না। কিছু গল্পের শুরুটাও যেমন কান্না দিয়ে হয়, শেষটাও তেমন কান্না দিয়েই হয়। আমার জীবনের গল্পটাও হয়তো কান্না দিয়েই শেষ হবে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে হলো বুক চিরে। ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেলাম। আকাশ: কেবল ঘুম লেগেছে চোখে, আর কারো শীতে কাঁপুনির শব্দে ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে বেড থেকে আসছে আসছে শব্দ। মেঘলার আবার জ্বর এলো নাকি? ও গড, মনেই ছিল না। ডাক্তার আঙ্কেল বলছিল রাতে জ্বর হতে পারে। তাড়াতাড়ি রুমের লাইট অন করে এসি অফ করে দিলাম। মেঘলার কাছে গিয়ে কপালে হাত রাখতেই চমকে উঠলাম। মনে হচ্ছে পুড়ে গেছে। ওয়াশরুম থেকে পানি এনে মাথায় পানি দিতে লাগলাম। শরীর মুছে দিলে ভালো হতো ভাবতেই একটা ঢোক গিললাম ভয়ে। কিছু করার নেই। সারা শরীর না ছুঁয়ে না মুছে হাত মুখ গলা কয়েকবার মুছে দিলাম। মাথায় পানি দেওয়া শেষ করে আমার একটা রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে লাগলাম। প্রায় 2 ঘন্টা পরে একটু কমলো জ্বর, কিন্তু কাঁপুনি কমছে না। কম্বল যা ছিল দিয়ে দিয়েছি। এখন আর কোনো উপায় না পেয়ে কম্বলের নিচে ঢুকে জড়িয়ে ধরতে গিয়ে আবার থেমে গেলাম, কিন্তু ওর কাঁপুনি থামছে না। তাই আর কিছু না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মেঘলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো জ্বরের ঘরে। মনে হলো 1200 ভোল্টের শক খেলাম। অজানা অনুভূতি নাড়া দিয়ে যাচ্ছে মনে। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এতদিন বুকটা ফাঁকা পড়েছিল, আজ কানায় পূর্ণ হলো। এই দিনের অপেক্ষায় যেন আমি করছিলাম। এই প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম। রূপকে জড়িয়ে ধরা তো দূর, কোনোদিন হাত পর্যন্ত ধরিনি। আর কিছু না ভেবে মেঘলার মাথা বুকে এনে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। এখন আর অন্য কিছু ভেবে এই মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। একে তো গরম, তার উপর কম্বলের নিচে অনুমানিক 100 ডিগ্রি জ্বরের শরীর বুকে জড়িয়ে শুয়ে আছি। গরমে ঘেমে শরীর ভিজে, শার্ট গায়ে লেপ্টে গেছে। তবুও অদ্ভুত ভালো লাগা কাজ করছে। যেখানে গরম আমি একদমই সহ্য করতে পারি না। এ কেমন ভালো লাগা! আকাশ: আজানের শব্দে ঘুম ভেঙে গেল। মেঘলা আমার বুকে লেপ্টে ঘুমিয়ে আছে। এখন জ্বর নেই আর। ওকে বালিশে শুইয়ে দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে আছি। কতটা নিষ্পাপ লাগছে মেয়েটাকে। জ্বর ছাড়ায় ঠোঁটের ওপর, কপালে, নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যা ওর সুন্দর জ্বর বাড়িয়ে তুলেছে। শুনেছি যে মেয়েদের নাক ঘামে তাদের নাকি স্বামী অনেক আদর করে, কিন্তু আমি তো ওকে কোনোদিন বইয়ের অধিকারই দিব না। তাহলে রূপের কাছে ফিরিয়ে দেব সময় হলে। ও কি আবার বিয়ে করবে? ও যে ওকে ভালোবাসবে, আদর করবে, ওকে টাচ করবে। না না, এ কিছুতেই হতে পারে না। ও আমার কাছ থেকে আর না থাক, আর না হোক, ওর চুলও আমি ছাড়া অন্য কেউ টাচ করবে না। আমি করতে দেব না। ও যেখানেই যাক, ওর ওপর শুধু আমার অধিকার থাকবে, আর কারো না। আর কিছু ভাবতে পারছি না। ওর চুলগুলো মুখ থেকে সরিয়ে চুমু এঁকে দিলাম কপালে। কেন করলাম তার উত্তর আমার জানা নেই। কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। উঠতে গেলে আবার পড়ে গেলাম। খেয়াল করলাম আমার শার্টের কলার ধরে আছে শক্ত করে। সর্বনাশ, ও কি জেগে গেছে? এখন কি বলবো? তাড়াতাড়ি ওর মুখের দিকে তাকালাম। না, জাগেনি, ঘুমের মধ্যে ধরে আছে। হালকা হেসে ওর থেকে
কলার সাবধানে ছুটিয়ে তাড়াতাড়ি উঠে এলাম। রুমে সব পরিষ্কার করে রাখলাম। রাতে যেগুলো দিয়ে মাথায় পানি দিয়েছি, জলপট্টি দিয়েছি, সব আগের জায়গায় রেখে দিলাম। তোমার সামনে আমার ভালো কিছু আসবে না মেঘলা। তুমি শুধু আমার খারাপটাই দেখবে, যা আমি তোমাকে দেখাবো। ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়ে একটু এক্সারসাইজ করে রুমে এলাম। আজ বেশি সময় এক্সারসাইজ করিনি। মেঘলার কিছু দরকার হতে পারে, তাই তাড়াতাড়ি চলে এলাম। ও এখনো ঘুমাচ্ছে দেখে ওয়াশরুমে গেলাম। শাওয়ার নিয়ে বের হলাম। মেঘলা, ঘুম ভাঙতে শরীরটা কেমন দুর্বল লাগছে। আমার জ্বর এসেছিল নাকি রাতে? আমার এই এক বদ অভ্যাস, ঘুমানোর পর আমাকে বেড থেকে কেউ ফেলে দিলেও টের পাবো না, এত ঘুম আমার। আর জ্বর এলে কোনো হুঁশ থাকে না। সকালে মা যখন বলতো তোর জন্য একটু ঘুমাতে পারিনি রাতে, জ্বরে কাঁপছিলি, আর আমি শুধু হাঁ করে তাকিয়ে থাকতাম। কখন জ্বর এলো টেরই পেতাম না। এখন এত দুর্বল লাগছে, ইচ্ছে করছে না চোখ খুলি। ওয়াশরুমের দরজা খোলার শব্দে না চাইতেও চোখ পিট পিট করে সেদিকে তাকালাম। এবার আমার চোখ আপনা আপনি রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। উনি কালকের মতো খালি গায়ে শুধু নীল রঙের একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হচ্ছে, এক হাতে চুল উম, ঝাড়তে টাওয়েলটা হাঁটুর একটু নিচ পর্যন্ত, পায়ের ভেজা লোম লেপ্টে আছে। পা থেকে মাথার চুল পর্যন্ত সব আকর্ষণ করার মতো। পুরো চকলেট আইসক্রিম ইচ্ছে করছে খেয়ে নিই। সকাল সকাল একটা ক্রাশ খেলাম। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আয়নায় দেখলাম মেঘলা এদিকে তাকিয়ে আছে। ওর দিকে ঘুরে তাকালাম। ঘুম ভেঙেছে মেঘলা? ওনার কথায় ঘোর কাটাতেই চোখ নামিয়ে নিলাম। আকাশ, কিছু লাগবে? মেঘলা, আসলে একটু ওয়াশরুমে যাব। আকাশ, ওকে। কোলে করে ওয়াশরুমে নিয়ে গেলাম। মেঘলা, আমি গোসল করব কিন্তু। আকাশ, ওকে, বাথটাবে করো, পা ভিজিও না। কি কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। মেঘলা, একটা টাওয়াল আর একটা 3 পিস সেট এনে দিলেই হবে। আকাশ, ওকে। মেঘলা, উনি রুমের দিকে যেতেই আমি আগে ব্যান্ডেজ খুললাম হাতের। আকাশ, তুমি আবার ব্যান্ডেজ খুলে ফেলেছ? রাগে চোখে তাকিয়ে। মেঘলা, আসলে গোসল করব, তো আর হাতও অনেকটা ঠিক হয়ে গেছে, তাই দেখেন। হাত দেখিয়ে। আকাশ, ওকে, আসলে শুকিয়ে গেছে অনেকটা, আর প্রবলেম হবে না, তাই আর কিছু বললাম না, চলে এলাম। মেঘলা, ও আল্লাহ, আমার একদম ছোট ড্রেসটা এনেছে। এটা লাগবে বলিনি তো। ওনার এখন ওনার দিকে তাকাতেও পারবো না লজ্জায়। চলে যেতেই আমি গোসল করতে লাগলাম। আকাশ, রুমে এসে ড্রেস পরে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। আজ চাঁদকে দেখতে পাচ্ছি না। মা, চাঁদ কোথায়? মা, কলেজে চলে গেছে। জানিসই তো, এখন থেকে যেতে অনেকটা টাইম। মেয়েটার কষ্ট হয়, তবু হোস্টেলে থাকবে না, যতই নিজেদের গাড়ি দিয়ে যাক। প্রতিদিন কতটা জার্নি করতে হয়। আকাশ, আর কষ্ট করতে হবে না। মা, মানে? আকাশ, কিছু না। মা, আচ্ছা বৌমার কি অবস্থা? আকাশ, রাতে জ্বর এসেছিল আবার, এখন ঠিক আছে। মা, মেয়েটা একদম বাচ্চা সুলভ আচরণ করে, এখন কারো বাড়ির বউ হয়েছে খেয়ালই নেই। আকাশ, খেয়ে মেঘলার খাবার রুমে নিয়ে এলাম। এই মেয়ের এখনো হয়নি। এই মেয়ে জ্বর নিয়ে কত সময় গোসল করো, তাড়াতাড়ি বের হও, আমাকে কি সেবক মনে করো? মেঘলা, দরজা খুলে দিলাম তাড়াতাড়ি ওনার ধমক শুনে। আকাশ, বৃষ্টি ভেজা কালো গোলাপ আমার সামনে ফুটে আছে, বিন্দু বিন্দু পানি সারা মুখে জমে আছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। কে বলে কালো মেয়েরা সুন্দরী হয় না? কালো মেয়েরা সুন্দরী, মায়াবতী হয়, সব হয়, শুধু অহংকারী হয় না। মেঘলা, ওনার তাকানো দেখে লজ্জা করছে। আমার হয়ে গেছে। আকাশ, ও ওর কথায় ঘোর কাটলো। হালকা লজ্জা পেলাম। চুপচাপ কোলে তুলে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিলাম। যা করার করে নাও। মেঘলা, চুল খুলে দিলাম মুছবার জন্য, পানি পড়ছে।
আকাশ, এই প্রথম ওর চুল দেখলাম আমি। ক্রা- দেখলাম আমি কাস্ট ঘন কালো চুল প্রায় মেঝে ছুঁই ছুঁই করছে। ইচ্ছে করছে মুখ ডুবে ঘ্রাণ নেই, কিন্তু সেটা সম্ভব না। খেয়াল করলাম ওর চুল মুছতে অসুবিধা হচ্ছে। মেঘলা, এমনিতেই আমি চুল মুছতে পারি না, তার উপর হাত কাটা। মেঘলা, ওর হাতে আকাশ, ওর হাত থেকে ট্রাউল নিয়ে চুল মুছে দিতে লাগলাম। মিষ্টি একটা ঘ্রাণ নাকে এসে লাগছে, তবু নিজেকে কন্ট্রোল রাখলাম। মেঘলা, আমি জাস্ট অবাক হয়ে হাঁ করে আয়নার মধ্যে দিয়ে ওনাকে দেখছি। আচ্ছা, আমি কি সব স্বপ্ন দেখছি? স্বপ্ন হলে যেন কোনোদিন এই স্বপ্ন না ভাঙে, সারা জীবন এই স্বপ্নের মধ্যেই কেটে যায়। আকাশ, হয়ে গেছে। মেঘলা, হুম। আকাশ, হাঁ করো, খাইয়ে দিচ্ছি, আগামীকাল থেকে সব নিজেই করবে। গম্ভীর গলায়। মেঘলা, আচ্ছা। আকাশ, ওকে খাইয়ে বেডে নিয়ে বসিয়ে দিলাম, আর আমি সোফায় বসে ল্যাপটপে কাজ করতে লাগলাম। আজ আর বাইরে যাব না। মেঘলা, আমি আর কি করব, ফোনে ফেসবুকিং করছি আর চোখে ওনাকে দেখছি। মা, আব্বা, ভাই সবার সাথে ফোনে কথা বলে নিলাম। সারাদিন এভাবেই গেল। দুপুরের লাঞ্চেও উনি খাইয়ে দিলেন। তারপর সবাইকে রেডি হয়ে নিতে বললেন। আমাকে মা সুন্দর করে একটা গোলাপি শাড়ি পরিয়ে দিলেন আর চাঁদ হালকা সাজিয়ে দিল। মা আর চাঁদ চলে যেতেই উনি রুমে এলেন। আমি বেডে পা ঝুলিয়ে বসে আছি। আকাশ, তোমার হয়েছে? ওর দিকে তাকিয়ে আমি থ মেরে গেছি। গোলাপি শাড়ি, হালকা গহনা, মুখে হালকা মেকআপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এক কথায় অপসরা। কোনো কালো মেয়েকে এত সুন্দর লাগে আমার জানা ছিল না। কালো মেয়েরা মায়াবতী হয় জানতাম, সুন্দরীও যে হয় ওনাকে দেখে এ, এ, তার প্রমাণ পেলাম। মেঘলা, ওনাকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না। চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, হোয়াইট টি শার্টের ওপর ব্লু ব্লেজার, টি শার্টের গলায় সানগ্লাস ঝুলানো, ব্লু জিন্স প্যান্ট, হাতে রিচ ওয়াচ, পায়ে ব্ল্যাক শো। একদম মিস্টার পারফেক্ট, কেউ কোনো ভুল ধরতে পারবে না। আমাকে সত্যিই ওনার পাশে মানায় না, ওনার পাশে কোনো অপসরা মানায়। আচ্ছা, উনি কি সব সময় এমন মিস্টার পারফেক্ট সেজে থাকে? আমি যে ওনার অযোগ্য সেটা প্রমাণ করতে। চাঁদ, ভাইয়া, ভাবি, তোমরা বের হচ্ছ না কেন? আকাশ, হ্যাঁ আসছি, তুই মাকে নিয়ে গাড়িতে বস। চাঁদের কথায় ঘোর কাটলো। মেঘলা, চাঁদের কথা শুনে চোখ নামিয়ে নিলাম। আকাশ, কোলে তুলে রুম থেকে বেরিয়ে এলাম। মা আর চাঁদ পেছনে বসেছে। মেঘলাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে সিট বেল লাগিয়ে নিজেও উঠে ড্রাইভ করতে লাগলাম। মেঘলা, ওনার গাড়িও আছে? থাকতেই পারে, এত সুন্দর বাড়ি যেহেতু আছে গাড়ি থাকা স্বাভাবিক, কিন্তু বিয়ের আগে শুনেছিলাম ছোটোখাটো একটা বিজনেস করে। তাহলে তোর এসব ভেবে এখন কি করব? গাড়িটা অনেক সুন্দর, ব্ল্যাক কালার। বিয়ের দিনে মনে হয় এটাই ছিল, তখন খেয়াল করার মতো অবস্থায় ছিলাম না। আমি আগে কখনো এমন গাড়িতে উঠিনি, বিয়ের দিনই ফার্স্ট উঠেছি। বেশিরভাগ লোকাল বাসে যাতায়াত করেছি। বিয়ের দিন তাও পেছনে হাফ সেন্সে ছিলাম, আর এখন পুরো স্বাভাবিক। তার উপর ড্রাইভিং সিটের পাশের সিটে ভয় ভয় করছে, আবার ভালোও লাগছে। প্রায় 2 ঘন্টা পর বিশাল এক বাড়ির সামনে গাড়ি থামলো। আসলে আকাশের বাড়িটা সাভারের দিকে আর আমাদের বাড়িটা ধামরায়। আর এখন আমরা ঢাকা বসুন্ধরায় বিশাল একটা বাড়ির সামনে আছি। গেটে অনেক সুন্দর করে লেখা চৌধুরী ভিলা। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। এই বাড়ির তুলনায় আকাশের ওই বাড়ি কিছুই না। মা, আকাশ, তুই কি পুরনো ক্ষতগুলো জাগিয়ে তুলতে এখানে এনেছিলি? চাঁদ, ভাইয়া, কেন? মেঘলা, আমি এদের কথা কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এখানে? আর এই বাড়িটাই বা কার? এখানে আমরাই বা কেন এসেছি? আকাশ, একটু অপেক্ষা করো, সবার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আকাশ, একটু অপেক্ষা করো, সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হন্ত্রিতে বাড়ির গেট খুলে গেল। গাড়ি ভেতরে নিয়ে এলাম।
মেঘলা, আমার হাঁ করে দেখা ছাড়া আর কাজ নেই। গাড়ির ভেতর থেকে বাড়িটা দেখতে পাচ্ছি। এটাও দোতলা বাড়ি, কিন্তু অনেক সুন্দর আর বড়। বাড়ির ডিজাইনটা দেখার মতো। এর সামনে নানা রকম ফুলের বাগান। এই বাড়ির এক পাশ দিয়ে গাড়ি ঢুকে অন্য পাশ দিয়ে মনে হয় বের হয়ে যায়। মাঝে বাগান। ও আল্লাহ, কালো ড্রেস পরা কত গার্ড বাড়ি ঘিরে রেখেছে। কার বাড়ি এটা? মা, বসে আছো কেন? নামো, চাঁদ নেমে আয়। মা, আকাশ অনেক হয়েছে, এবার বল এখানে কেন এসেছি? আকাশ, আমাদের বাড়ি আমরা আসবো না তো কে আসবে? নিজের আসল ঠিকানায় এসেছি আমরা। মা, আকাশ, এটা আমাদের বাড়ি ছিল, এখন আর নেই। আকাশ, আমাদের ছিল, আমাদের আছে আর আমাদেরই থাকবে ইনশাল্লাহ। মা, চাঁদ মানে? আকাশ, আগে ভেতরে চলো, সব বলছি। আর মেঘলা কিন্তু এই বাড়িতে প্রথম ঢুকছে, কোনো নিয়ম থাকলে পালন করো। টিয়া ভেতরেই আছে। মা, কাপা 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 পায়ে গাড়ি থেকে নিচে পা রাখলাম। 3টা বছর এই বাড়িতে পা রাখছি। 3টা বছর পর এই বাড়িতে পা রাখছি। আজ থেকে প্রায় 30 বছর আগে বউ হয়ে এই বাড়িতে পা রেখেছিলাম। ভেবেছিলাম আর মৃত্যুর পর লাশ হয়ে তারপর বের হব, কিন্তু ভাগ্য অন্য কিছু ছিল। চাঁদ, তুমি কি ঠিক আছো? মা, আমি ঠিক আছি। মেঘলা, আমার মাথা ঘুরছে, এটা আকাশদের বাড়ি। মা আর চাঁদ ভেতরে চলে গেল। এটা কাদের বাড়ি? আকাশ, বাড়িটা বানিয়েছেন আমার দাদা আশরাফ চৌধুরী। তারপর বাড়ির মালিক হয়েছিলেন আমার বাবা আশিক চৌধুরী। আর এখন এই বাড়ির মালিক আকাশ চৌধুরী। মেঘলা গোল গোল রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে একবার বাড়িটা দেখছি আর একবার আকাশকে। এত বড় বাড়ির মালিক আকাশ, তাহলে আমি কেন ওর পাশে বসে আছি? এখানে তো কোনো বড়লোক বাবা সুন্দরী মেয়ে থাকার কথা। আকাশ তাহলে মিথ্যে বলে বিয়ে কেন করেছে আমাকে? ও তো বলেছিল ছোটখাটো একটা বিজনেস করে, কোনো রহস্য আছে, কিন্তু কি সেটা? আকাশ, কি হলো না মেঘলা, ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। আকাশের ডাকে হুঁশ হলো। এখন আকাশের আমার খুব বেশি সন্দেহ হচ্ছে। ধরে গাড়ি থেকে নামিয়ে কোলে করে বাড়ির দিকে নিয়ে এলো। দরজায় মা আমাকে আর আকাশকে বরণ করলো। ভেতরে এসে আমার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরটা অনেক সুন্দর আর দামি ফার্নিচার দিয়ে সাজানো। ওই বাড়ি এর তুলনায় কিছুই না। ভেতরটা অনেক বড়, এই রুম গুনতে পারবো না। আকাশ আমাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। মা, আকাশ অনেক হেয়ালি করছিস, এবার বল আমরা এখানে কিভাবে? আর টিয়া এখানে কখন এলো? ও আমাকে বলে সকালে ওর মার সাথে দেখা করতে চেয়েছিল। আকাশ, টিয়া ওর মার কাছে যায়নি, আমি এখানে পাঠিয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। মা, কিন্তু আকাশ, তুমি শান্ত হয়ে বসো, আমি সব বলছি। একটু চুপ থেকে বলতে শুরু করলাম। বাবাকে হারিয়ে তখন এমনিতেই দিশেহারা। তার উপর যখন বাড়ি কোম্পানি সব সরকার জব্দ করে বাড়ি ছেড়ে দিতে বলে, তখন একদম ভেঙে পড়েছিলাম। তোমাদের নিয়ে আমাদের বাগান বাড়িতে উঠি, কিন্তু ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার দাদার এত কষ্টের করা কোম্পানি এভাবে ধুলোয় মিশে যেতে পারে না। এই কোম্পানি নিয়ে বাবার কত স্বপ্ন ছিল, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার 3য় দিন রেস্টুরেন্টে চরম অপমানের শিকার হই। আমি চৌধুরী বাড়ির যোগ্য উত্তরাধিকারী হতে পারিনি। বাবার টাকায় ফুটানি করতাম, বাবা নেই, এখন আমার 2 টাকার দামও নেই। এমন অনেক কথা শুনতে হয়। ভরা রেস্টুরেন্টে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। 3 দিন আগে যে আকাশ চৌধুরীর নাম শুনলে মাথা তোলার সাহস হতো না, আজ সেই আকাশ চৌধুরীর উপর সবাই হাসছে। তখন সত্যি মনে হয়েছিল এতদিন যে ছিল সে আকাশ চৌধুরী নয়, আশিক চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী। আশিক চৌধুরীর হাত মাথার উপর থেকে চলে যেতেই রয়ে গেছে শুধু আকাশ, আহ, যার কোনো মূল্য নেই। বেরিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে, সারা রাত ঘুমাতে পারিনি। অবশেষে ঠিক করলাম এবার আশিক চৌধুরীর ছেলে আকাশ চৌধুরী নয়, চৌধুরী বাড়ির যোগ্য উত্তরাধিকারী আকাশ চৌধুরী সবার সামনে আসবে। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির যোগ্য ওনার সবার সামনে আসবে। মেঘলা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আশিক চৌধুরী আকাশের বাবা।
বাংলাদেশের টপ বিজনেসম্যানের অ্যাওয়ার্ড টানা ৫ বছর পেয়েছে আশিক চৌধুরী। গত ৩ বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যায় চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক আশিক চৌধুরী। নিউজে প্রায় ৩ দিন হেডলাইন ছিল এই নিউজ। তারপর ৩ বছরে আর এই কোম্পানির কোনো নাম শুনিনি। তারপর ৩ বছরে আর এই কোম্পানির কোনো নাম শুনিনি। আমি কিছু ভাবতে পারছি না, এত বড়লোক বাবার ছেলে আমাকে কেন এত এর কেনর উত্তর কোথায় পাবো আমি? আকাশ। পরদিন সকালে সরকারি ব্যবস্থাপনায় যোগাযোগ করি। বাবার প্রজেক্ট আমি শুরু করতে চাই, কিন্তু তারা প্রথমে রাজি হয় না। আমি এর আগে বিজনেস জড়িত ছিলাম না, আমার কোনো অভিজ্ঞতা নেই। তাই বাবা আমার নামে একটা অ্যাকাউন্ট করেছে আমার জন্মের পরে। সেটা কেউ জানতো না, বা তুমিও জানতে না মনে হয়। শুধু আমার নামে না, চাঁদ আর মার নামেও আছে। মা কই? আমাকে তো কিছু বলেনি কখনো। আকাশ। বাবার মৃত্যুর পর অ্যাডভোকেট আব্দুল আমাকে সব জানায়। আমাদের ৩ জনের নামে ৩টা ব্যাংক অ্যাকাউন্ট আর ৩টা বাড়ি রেখে গেছে বাবা, যাতে তার অবর্তমানে আমাদের কোনো কষ্ট না হয়। প্রত্যেক প্রজেক্টের লাভের প্রায় ৩০% আমার অ্যাকাউন্টে, ১০% চাঁদ আর ১০% তোমার নামে জমা হতো। সেখানে এত টাকা জমা হয়েছিল, সারা জীবন কিছু না করলেও ভালোভাবে চলে যেত আমাদের। আমি চাইলে নতুন বিজনেস শুরু করতে পারতাম, কিন্তু এই কোম্পানি দাদা আর বাবার স্বপ্নের কোম্পানি, তাদের রক্ত ঘামে তৈরি, এটা কিভাবে ধুলায় মিশে যেতে দেই? বাবার এই প্রজেক্টটা ছিল ১,০০০ কোটি টাকার, যার জন্য বাবা বাড়ি কোম্পানি সব জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিয়েছিল। যার জন্য বাবা মারা যায়, সরকার সব জব্দ করে নেয়। মা আর আমার নামের অ্যাকাউন্টটাও জামানত রেখে আমার বিজনেসের ওপর পিএইচডি করার সার্টিফিকেট জমা দেওয়ার পর আমাকে প্রজেক্ট কন্টিনিউ করার পারমিশন দেয়। ৩ বছর সময় লাগলো প্রজেক্ট কমপ্লিট করতে। গতকাল প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। ব্যাংকের লোন পরিশোধ করে বাড়ি আর কোম্পানি গতকাল ফিরে পেয়েছি। মা আকাশ, তুই তোর বাবার স্বপ্নের প্রজেক্ট কমপ্লিট করেছিস? আকাশ। হ্যাঁ মা। মেঘলা। মা আকাশ আর চাঁদকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আকাশ আর চাঁদও কাঁদছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু আমি কেন কাঁদছি? আকাশ। সবাই রুমে গিয়ে রেস্ট নাও এখন। মেঘলাকে কোলে নিয়ে রুমের দিকে গেলাম। মেঘলা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি আর কিছু ভাবতে পারছি না, যা ইচ্ছে শুধু নীরব দর্শকের মতো দেখে যাচ্ছি। মানুষের সামনে যখন তার কল্পনার বাইরে কিছু ঘটে, তাহলে হয়তো তার অবস্থা আমার মতোই হয়। আকাশ। ফ্রেশ হয়ে নাও। মেঘলা। হুম। মেঘলা। দিনগুলো কেটে যাচ্ছে। আজ ১ সপ্তাহ এই বাড়িতে এসেছি, রুমেই কেটেছে দিনগুলো। মা আর ৪ দিনে ২-১ বার এসে দেখা করে যায়। এই বাড়িতে আসার পর আকাশের সাথে দূরত্বটা কমার থেকে অনেক বেড়ে গেছে। সেদিন আসার পর আকাশ শেষবার কোলে করে রুমে নিয়ে এসেছিল, তারপর আর তার সাথে দেখা হয়নি। তারপর থেকে টিয়া আপু হেল্প করতো, রাতে আমার রুমেই থাকতো। উনি কোথায় থাকে আমি জানি না। গতকাল পায়ের ব্যান্ডেজ খুলে দিয়েছে, এখন আর কারো হেল্প লাগে না। আজ টিয়া আপু তার নিজের রুমে চলে গেছে। অনেক প্রশ্ন মনে জমা হয়েছে, যার এটার একটারও উত্তর আমার জানা নেই। বেডে শুয়ে এসব ভাবছিলাম, তখনই কেউ দরজায় নক করলো। কে? মেঘলা। আরে কথা বলছো না কেন? টিয়া আপু। কি? মেঘলা। টিয়া আপু, আজ আর তোমার কষ্ট করে এখানে থাকতে হবে না, তুমি নিজের রুমে চলে যাও। এবার আরো জোরে নক হলো, তাই দরজা খুলে দিলাম। আরে আপনি? আপনি? আকাশ। কেন? অন্য কারো আসার কথা ছিল? মেঘলা। না মানে, হ্যাঁ, আমি মনে করেছি টিয়া আপু। আকাশ। তোমার পা ঠিক হয়নি? মেঘলা। হয়েছে। আকাশ। টিয়া এই রুমে থাকতো তোমাকে হেল্প করতে। এখন তোমার যেহেতু হেল্পের দরকার নেই, তাহলে টিয়া এই রুমে কেন আসবে? মেঘলা। একটা কথা, মানে কিছু না করলে একটা প্রশ্ন ছিল। আকাশ। কি প্রশ্ন? মেঘলা। এই ১ সপ্তাহ কোথায় ছিলেন? বাড়ি আসেননি কেন? আকাশ। বাই এনি চান্স তুমি কি আমার ওপর অধিকার খাটাচ্ছ? দুবেলা একটু কেয়ার আর একটু ভালো ব্যবহার করার জন্য যদি ভেবে থাকো আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, তাহলে তুমি একদম ভুল। আমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা তোমার নেই।
মেঘলা এভাবে বলতে পারলেও নি আমি তো ওনার ওপর কোনো অধিকার খাটাইনি, শুধু জানতে চেয়েছিলাম। এভাবে না বললেও পারতেন। চোখ টলমলো করছে পানিতে, অনেক কষ্টে চোখের পানি আটকে রাখলাম। না না, অধিকার খাটাচ্ছি না, শুধু জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম। আকাশ: ওকে, বাড়ি ফিরিনি এটা ভুল। বাড়ি ফিরেছি কিন্তু রুমে আসিনি। অফিসে অনেক কাজ ছিল, বাড়ি ফিরতে রাত হতো। আর মা বলেছিল তোমার সুবিধার জন্য টিয়া এই রুমে আছে, তাই অন্য রুমে ঘুমাতাম, আবার অনেক সকালে অফিসে চলে যেতাম। আজ কাজের চাপ কম থাকায় একটু আগে এসেছি বলে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। মেঘলা: আর একটা কথা, আমি জানি আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, আর আপনার কাছে স্ত্রীর অধিকার পাওয়ার আশাও আমি করি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, মিথ্যে বলে বিয়েটা আপনি আমাকে করেছেন, আমি করিনি। আকাশ: পেছনে ঘুরে মেঘলার গাল চেপে দেওয়ালের সাথে চেপে ধরলাম। মেঘলা: লাগছে, ছাড়ুন। আকাশ: লাগার জন্যই ধরেছি, মাত্র 1 সপ্তাহ হয়েছে বিয়ের, এখনই মুখ ফুটে গেছে। একদম সাহস, এত সাহস আমাকে কথা শোনানো! আমার সামনে একদম সাহস দেখাতে আসবি না। তোর সাহস ভয়ে পরিণত করতে আমার 1 মিনিট সময়ও লাগবে না। নেক্সট টাইম আমার সামনে সাহস দেখানোর আগে 100 বার ভাববি। রাবিশ। ধাক্কা দিয়ে ফেলে ওয়াশরুমে চলে এলাম। মেঘলা: হে খোদা, হয় সব সহ্য করার ধৈর্য দাও, না হয় এই জীবন থেকে মুক্তি দাও। ভালোবাসার মানুষের অপমান যে বিষাক্ত সাপের চেয়েও বেশি যন্ত্রণা দেয়। দেওয়ার ধাক্কা দেওয়ায় বেডের পাশে টেবিলে হাতের কনুই লেগে ব্যথা পেয়েছি। হাত নাড়াতে পারছি না। হাত একটু বাঁকা করে দেখি, রক্ত জমে গেছে, কিন্তু কালো হওয়ায় বেশি বোঝা যাচ্ছে না। কালো হওয়ার এই একটা সুবিধা আছে, আঘাতগুলো সহজে লুকানো যায়। একটা তাচ্ছিলের হাসি বেরিয়ে এলো ভেতর থেকে। কষ্ট করে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। ওনাকে ফ্রেশ করতে ফেস করতে ইচ্ছে করছে না এখন। আকাশ: ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছি। আজ আর মেঘলার সাথে খারাপ ব্যবহার করে অনুতাপ হচ্ছে না। সব মেয়েই এক। তোমাকে নিষ্পাপ ভেবেছিলাম, কিন্তু তুমি তো ওই ছলনাময়ীর বনি। তুমিও ওর মতো বের হলে কেন? মেঘলা: কেন? তোমার জন্য এই মনে যে মায়া তৈরি হতে শুরু করেছিল, কেন সব মিথ্যে করে দিলে? ভেবেছিলাম তোমাকে আর কষ্ট দেব না, রূপের থেকে প্রতিশোধটা অন্যভাবে নেব, কিন্তু তুমিও তো সমান অপরাধী। না না, রূপের থেকে তুমি বেশি অপরাধী। রূপ আমার সাথে ছলনা করে অন্য কারো হাত ধরেছে, আর তুমি অন্য কারোর সাথে ছলনা করে আমার হাত ধরেছ। দুজনেই একই দোষে দোষী তোমরা। এই দুজনকে শাস্তি পেতে হবে। তোমার শাস্তিটা বেশি কষ্টের হবে মেঘলা, কারণ তোমার জন্য দুজন মানুষ কষ্ট পেয়েছে। যার হাত ছেড়েছে সেও কষ্ট পেয়েছে, আর আমিও। কিন্তু রূপ তো শুধু আমাকে কষ্ট দিয়েছে, আর যার হাত ধরেছে সে তো সুখেই আছে। এবার তুমি বুঝবে আকাশ চৌধুরী কতটা খারাপ হতে পারে। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখি মেঘলা রুমে নেই। যেখানে ইচ্ছে যাক, আমার কি। একটা ট্রাউজার আর টি শার্ট পরে বেডে শুয়ে পড়লাম। মেঘলা বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে অনেক সময় হলো। এখানে রাতের অন্ধকার বা চাঁদের আলো উপভোগ করার উপায় নেই। বাড়ির চারপাশে কৃত্রিম আলোয় আলোকিত বেলকনি। চুপচাপ বেলকনির দোলায় গিয়ে বসে পড়লাম। আকাশ: আজানের শব্দে ঘুম ভাঙলো। উঠে বসলাম। রুমের লাইট এখনো জ্বলছে। রাতে বেডে শুতেই ঘুমিয়ে গেছি ক্লান্ত থাকায়। মেঘলা লাইট অফ করেনি। ভালো করে তাকিয়ে রুমের কোথাও মেঘলাকে দেখলাম না। কোথায় গেল মেয়েটা? এবার ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি বেড থেকে নেমে ওয়াশরুমে আছে কিনা চেক করলাম। না, নেই। তাড়াতাড়ি বেলকনিতে গেলাম। দোলনায় বসে ঘুমিয়ে আছে। কতটা মায়াবী আর নিষ্পাপ লাগছে মেয়েটাকে। কে বলবে এই নিষ্পাপ মুখের পেছনে একটা লোভী মেয়ে লুকিয়ে আছে? ভাবতে রাগ উঠে গেল। রুমে এসে ওয়াশরুমে চলে এলাম। অজু করে মসজিদের দিকে গেলাম। মেঘলা: গত রাতে কখন দোলনায় ঘুমিয়ে পড়েছি মনে নেই। আজানের শব্দে ঘুম ভেঙে গেছে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, তাই চোখ বন্ধ করে বসেছিলাম। মনে হলো বেলকনিতে কেউ এসেছে। তাকাতেই দেখলাম আকাশ পেছন ফিরে চলে যাচ্ছে। এখানে কেন এসেছিল? আমি এখানে আছি তাই কি চলে গেল? গত রাতের কথা মনে পড়ে গেল। এই চোখটাও না যখন তখন পানি গড়িয়ে যায়। চোখ মুছে উঠে বেলকনির দরজার সামনে আসতেই দেখলাম আকাশ বেরিয়ে যাচ্ছে। মাথায় টুপি, নীল পাঞ্জাবি আর কালো জিন্স পরা। জিন্সটার নিচে একটু উপরের দিকে গুছানো। মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। দেখেই বোঝা যাচ্ছে নামাজে যাচ্ছে। উনি নামাজ পড়ে, জানতাম না তো। জানবই বা কেমন করে? ওনাকে দেখছি কদিন ধরে।
আমি ভাবনায় বিভোর। তার মধ্যে উনি বেরিয়ে গেল। আমিও চিন্তা ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে গিয়ে উজু করে করে নামাজ পড়ে নিলাম। একটু কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আকাশ রুমের সামনে আসতে একটা মিষ্টি সুর কানে এলো। কি সুন্দর কণ্ঠে কেউ কোরআন তেলাওয়াত করছে। কে? রুমে আসতেই দেখতে পেলাম মেঘলাকে তেলাওয়াত করতে। যে এত মনোমুগ্ধকর কণ্ঠ তেলাওয়াত করে সে কি লোভী হতে পারে? যার মন পবিত্র না তার ভেতর থেকে এত মুগ্ধকর কোরআনের সুর আসতে পারে? কিন্তু এতগুলো প্রমাণ সহ প্রমাণ তো মিথ্যে হতে পারে না। প্রত্যেকটা প্রমাণ আমি নিজে যাচাই করে দেখেছি। তাহলে আর ভাবতে পারছি না। একটু তেলাওয়াত শুনে ট্রাউজার আর টি শার্ট পরে বেরিয়ে এলাম এক্সারসাইজ করতে। মেঘলা তেলাওয়াত করছিলাম, তখনই রুমে এসে চেঞ্জ করে বেরিয়ে গেলেন। আমি আমি আর একটু তেলাওয়াত করে কিচেনের দিকে গেলাম। মা আর টিয়া আপু ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করেছে। মা, আমি হেল্প করি? মা, করতে হবে না, আমি করে নেব। টিয়া, আর হেল্প করার জন্য আমি আছি। মেঘলা, মা, আর যাদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। মা এখন আমার সাথে তুই করে বলে কিছু একটা করি। মা, আচ্ছা ঠিক আছে, বল কি করতে পারিস। মেঘলা, "হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি রান্না করতে পারি না। মা, আচ্ছা তাহলে দাঁড়িয়ে দেখ কিভাবে করি, আর শিখে নে। মেঘলা, না না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো আর আর দেখিয়ে দাও, আমি করছি। মা, আচ্ছা আটার মধ্যে পানি দিয়ে মাখতে শুরু কর। মেঘলা, এরপর মা বলে আর দাঁড়িয়ে দেখিয়ে দিতে লাগলো আর আমি করতে লাগলাম। রুটি, সবজি, ডিমের অমলেট আর ফলের জুস। রুটিগুলো এক এক দেশের মানচিত্র হয়েছে। আটা হাত মুখে লেগে আছে। না, পাগলি, আটা মনে হয় গায়ে বেশি মেখেছিস। যা, ফ্রেশ হয়ে আয়, আমি সব ডাইনিং টেবিলে নিয়ে রাখছি। মেঘলা, আচ্ছা। আকাশ এক্সারসাইজ করে শাওয়ার নিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালাম আর মেঘলা রুমে এলো। ওকে দেখেই হাসি পেয়ে গেল। দেখে মনে হচ্ছে আটা ময়দার সাথে যুদ্ধ করে এসেছে। অনেক কষ্টে হাসি আটকে রাখলাম। মেঘলা, আচ্ছা উনি কি ইচ্ছে করে আমার সামনে এভাবে আসে? আজ শুধু টাওয়াল পরে ভেজা গায়ে দাঁড়িয়ে আছে। ওনাকে এভাবে দেখলে যে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হতে। আকাশ অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে এলাম। চাঁদ কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। পিচিটা অনেক ফাস্ট। বাড়ির সেই গম্ভীর ভাবটা আর নেই। এই বাড়িতে আহ, আসায় মা আর চাঁদ আগের মতো হয়ে গেছে। এটাই আমার জন্য অনেক। সব আগের মতো হয়ে গেছে, শুধু বাবা নেই। আমি বাবার মতো মনের মতো নিজেকে তৈরি করেছি, কিন্তু বাবা দেখলো না। থাক, মা না আর থাক না, মা আর চাঁদকে তো খুশি করতে পেরেছি, সেটাই অনেক। গুড মর্নিং মা। গুড মর্নিং চাঁদ। মা, গুড মর্নিং। চাঁদ, গুড মর্নিং। আকাশ, গুড মর্নিং। এমনভাবে বসেছিস যেন তোর শাশুড়ি মারা গেছে। মা, আকাশ, এটা কেমন কথা? আকাশ, সরি মা, কিন্তু তোমার মেয়ের মুখটা দেখো, যেন দেশে দুর্ভিক্ষ লেগেছে, আরও দেশের প্রধানমন্ত্রী। চাঁদ, টেবিলের দিকে তাকা, তাহলে আমার মুখটা এমন করার কারণ বুঝতে পারবি। আকাশ, কেন, কি? খাবারের চেহারা দেখে কথা বন্ধ হয়ে গেল। মা, তোমার কি হয়েছে? খাবারের চেহারা এমন কেন? কি রান্না করেছো? মা, আজকে আমি না, মেঘলা রান্না করেছে। আকাশ, এগুলো কি খাওয়ার যোগ্য মা? নিজে দেখতে যেমন, খাবারও বানিয়েছে তেমন। মা, আকাশ। মেঘলা, সিঁড়ি দিয়ে নামার সময় ওনার কথাগুলো শুনতে পেলাম। কথাগুলো তীরের মতো বুকে এসে বিঁধলো। আমি তো ওনাকে বলিনি আমার মতো কালো মেয়েকে বিয়ে করতে। তাহলে এখন কেন বারবার এমন অপমান করছে? নিচে আর নামলাম না। দৌড়ে রুমে এসে বেলকনিতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে বসে পড়লাম। চোখ বাদ মানছে না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে নদীর স্রোতের মতো। নিজের উপর রাগ হচ্ছে, কেন রাখতে গেলাম। মনে মনে ঠিক করে নিলাম, যেদিন খাওয়ার যোগ্য রান্না করতে পারবো আর খাবারগুলো দেখতে আমার মতো কুৎসিত হবে না, সেদিন রান্না করে আপনাকে খেতে দেব। দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। না, আমি আর একটা কথাও শুনতে চাই না। আকাশ, মেয়েটা কষ্ট করে বানিয়েছে, আজ সবাই এগুলো খাবে। আর ওকে দেখিয়ে দিয়েছি আমি, তাই খারাপ হলে দোষ ওর না, আমার।
আকাশ আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলাম। চোখ বুজে বিসমিল্লা বলে মুখে নিলাম। না, দেখতে যতটা খারাপ হয়েছে খেতে ততটা খারাপ না। খেতে ভালোই হয়েছে। চুপচাপ খেতে লাগলাম। চাঁদ: হুম। মা: দেখতে বাজে হলেও খেতে ভালোই হয়েছে। মা: হুম, ঠিক বলেছিস। আকাশ: চাঁদ চল, আজ তোকে আমি কলেজে ড্রপ করে দিব। চাঁদ: সত্যি? আকাশ: হুম, তাড়াতাড়ি শেষ করে আয়, আমি গাড়িতে ওয়েট করছি। চাঁদ: ওকে। আকাশ খাওয়া শেষে গাড়ি বের করে গেটের সামনে চাঁদের জন্য ওয়েট করতে লাগলাম। কি মনে করে রুমের দিকে একবার তাকালাম। গেট থেকে আমার রুমের বেলকনি দেখা যায়। মনে হচ্ছে মেঘলা বেলকনির কর্নারে ফ্লোরে বসে আছে, দেয়ালে হেলান দিয়ে। বেলকনিতে অনেক ফুলের গাছ লাগানো, তাই ভালোভাবে দেখাও যাচ্ছে না। কিন্তু মেঘলা ওখানে বসে আছে কেন এভাবে? ব্রেকফাস্টও করতে এলো না। চাঁদ: কি হলো ভাইয়া? চল, ওইদিকে কি দেখছিস? আকাশ: কিছু না, যাচ্ছি। ভাবনায় বিভোর ছিলাম। চাঁদ কখন গাড়িতে উঠেছে টেরই পাইনি। চাঁদের ডাকে ভাবনা ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে এলাম। মা: টিয়া, যা তো, মেঘলার খাবারটা রুমে দিয়ে আয়, হয়তো খারাপ লাগছে তাই নামেনি। টিয়া: আচ্ছা। বৌমনি: কই তুমি? খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। মেঘলা: টিয়া আপুর ডাক শুনে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। চোখ মুছে সব ঠিকঠাক করে নিলাম। আসছি আপু, তুমি খাবারটা টেবিলের উপর রাখো। টিয়া: এ কি বৌমনি, তোমার চোখ এমন ফোলা আর লাল হয়ে গেছে আছে কেন? মেঘলা: আর বলো না, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি, আর কোথা থেকে একটা পোকা এসে চোখে পড়লো। এখন চোখের অবস্থা দেখো, নিচেও যেতে পারলাম না। টিয়া: ভালো হয়েছে নিচে যাওনি, ছোট স্যারের বলা কথা তুমি শুনলে অনেক কষ্ট পেতে। ঠিক আছে, তুমি তাহলে খেয়ে নাও, আমি যাই। মেঘলা: আচ্ছা, যাও। খাবারের দিকে তাকিয়ে আবার চোখ ভরে উঠলো। সত্যি খাবারগুলো দেখতে আমার মতো বাজে হয়েছে। খাবার খাচ্ছি আর চোখ মুছে যাচ্ছি। আব্বা সব সময় বলে খাবারে চোখের পানি ফেলতে নেই, খাবার অভিশাপ দেয়। মা যখন কোনো কিছুর জন্য মারতো, আমি রাগ করে খাবার খেতাম না। আবার মেরে খাবার খাওয়ালে রাগে যেতে কাঁদতাম আর খেতাম। তখন আব্বা বলতো মা খাবারে চোখের পানি ফেলতে হয় না, খাবারও অভিশাপ দেয়। কিন্তু আজকে আমার চোখের পানি যে থামছে না, কি করব? কোনো মতে খাবার শেষ করলাম। দুপুরে রান্নার সময় মাকে টুকিটাকি হেল্প করলাম, আর ভালোভাবে দেখতে লাগলাম কিভাবে রান্না করে। রাতের রান্নার সময়ও একই কাজ করলাম। দিনটা এভাবেই গেল। রাতে ডিনারের আগেই উনি ফিরে এলেন। আমরা সবাই তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছি আর গল্প করছি। উনি এসে সোজা উপরে চলে গেলেন। আমরা আবার আমাদের কাজে মনোযোগ দিলাম। আকাশ: অফিস থেকে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমি সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ড্রয়িং রুমে সোফায় বসে পড়লাম। মা চলে গেল ডিনার সাজাতে, সাথে মেঘলা: আমি মার সাথে চলে এলাম। মা: সবাই চলে এসো, খাবার রেডি। মেঘলা: সবাই ডিনার করে বসে পড়লাম। কথাটা সবার সামনে বলতে হলে এখানেই বলতে হবে। মা আমার কথা ছিল মা, আমার একটা কথা ছিল। খাওয়া রেখে আমার দিকে সবাই তাকালো। মা: কি কথা? মেঘলা: মা, আসলে আমি তো অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি, তাই পড়াশোনা কন্টিনিউ করতে চাই। মাথা নিচু করে: যদি আপনারা অনুমতি দেন। মা: এটা তো ভালো কথা, তুই আগামীকাল আকাশের সাথে গিয়ে কাগজপত্র সব তুলে এনে এখানকার ভার্সিটিতে ভর্তি হয়ে যাবি। এখানে অনেক ভালো ভালো ভার্সিটি আছে। মেঘলা: আমি যে ভার্সিটিতে আছি সেটা অনেক ভালো, আর এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে যেতে। আকাশ: ভার্সিটিও ভালো, আর যারা সেখানে পড়ে তারাও ভালো, তাই না মেঘলা? মেঘলা: মানে? আকাশ: কিছু না, তুমি সেখানেই পড়ো। সেখান থেকে চলে এলে তার দেখা পাবে কি করে, তাই না? তাছাড়া আগামীকাল আমার পক্ষে কোথাও যাওয়া পসিবল না। মা: কেন? আকাশ: কেন? তোমার মনে নেই আগামীকাল বিজনেস অ্যাওয়ার্ড ফাংশন? বাবা মোট 15বার অ্যাওয়ার্ড পেয়েছে এই দিনে, আর 5টা একটা না।
মা, হুম, ভুলেই গেছি 3 বছরে। আকাশ, আগামীকাল আমরা সবাই যাচ্ছি ফাংশনে। গত 3 বছর অ্যাওয়ার্ড পেয়েছে মির্জা গ্রুপ অফ কোম্পানি। মুখ, এবার কে পাবে সেটাই দেখার বিষয়। মা, কে পাবে? যারা পায় তারাই পাবে। আকাশ, দেখা যাক। মা, মেঘলা, তাহলে তুই আগামীকাল থেকে ভার্সিটিতে চলে যাস। ড্রাইভারকে বলে দিব দিয়ে আসতে, আবার নিয়ে আসতে। মেঘলা, না 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 মা, আমি এমনি চলে যাব আগের মতো। মা, না রে, দেশের অবস্থা ভালো না, একা রাস্তায় বের হওয়া ঠিক না। মেঘলা, আচ্ছা ঠিক আছে, কিন্তু এত দামি গাড়ি নিয়ে ভার্সিটিতে গেলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভার্সিটি থেকে একটু সামনে নেমে যেতে হবে। খাওয়া শেষে যে যার মতো রুমে চলে গেল। আমিও টিয়া আপুকে হেল্প করে রুমে এলাম, চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। আকাশ, আজ সারাদিন একটা কথাও মেঘলা আমার সাথে বলেনি। মনে হচ্ছে কতদিন ও আমার সাথে কথা বলেনি। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এখন রুমে এসে সোজা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হতেই হাত টেনে কাছে নিয়ে এলাম। মেঘলা, আহ, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আকাশ হঠাৎ হাত টেনে কাছে নিয়ে যায়। গতকাল রাতে হাতে ব্যথা পেয়েছি, মেডিসিন না নেওয়ায় ব্যথা আরো বেড়েছে। তাই উনি ধরায় ব্যথা পাচ্ছি, কিন্তু আর শব্দ করলাম না। আকাশ, তুমি কি ইগো দেখাচ্ছ? দাঁত কিটমিট করে বললাম। আমাকে ইগনোর করার চেষ্টা করছো? মেঘলা, কই, না তো। আকাশ, আজ সারাদিনে একটা কথাও বলছো না আমার সাথে। অফিস থেকে আসার পর তুমি এসে জিজ্ঞেস করেছো আমার কিছু লাগবে কি না। মেঘলা, অবাক হয়ে তাকালাম। আমি ওনার সাথে কথা না বললে ওনার কি আসে যায়? আর আমি কে ওনার? এগুলো কেন করব আমি? এগুলো তো স্ত্রীরা করে স্বামীর জন্য। আপনি তো আমাকে মানেন না স্ত্রী হিসেবে। আকাশ, আমি মানি আর না মানি, কিন্তু আমার দায়িত্ব আমি পালন করছি। তোমার কিছুর অভাব রেখেছি এই বাড়িতে? হ্যাঁ, তোমার যখন যা চাইবে তাই পেয়ে যাবে। তাই তুমিও নিজের দায়িত্ব পালন করবে। মেঘলা, হুম, কিছুর অভাব রাখেননি। যা চাই পেয়ে যাব। কিন্তু একজন স্ত্রী সবচাইতে বেশি যেটা চায় সেটাই কখনো পাবো না। আর তা হলো স্বামীর ভালোবাসা। আকাশ, একদম বড় বড় কথা বলবে না। গাল চেপে ধরে, যা বললাম যাতে মনে থাকে। নিজের দায়িত্ব পালন করবে। অফিসে যাওয়ার আগে আর অফিস থেকে আসার পরে তোমাকে যাতে সামনে পাই, কথাটা মাথায় রেখো। হালকা করে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। মেঘলা, ঠিক আছে, আগামীকাল থেকে নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করব। চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আকাশ, ওকে ছেড়ে বেডে শুয়ে পড়েছি। না না, ওর প্রতি দুর্বল হওয়া যাবে না। যে একজনকে ছাড়তে পেরেছে সে আমাকে ছাড়বে না, তার নিশ্চয়তা কি আছে? মেঘলা, ঘুম ভেঙে গেল আজান শুনে। মসজিদটা মনে হয় কাছেই। আজানটা স্পষ্ট শুনতে পাওয়া যায়। আড়মোড়া ভেঙে উঠে বসলাম। বেডে তাকিয়ে দেখলাম আকাশের এখনো ঘুম ভাঙেনি। ওনার কাছে গিয়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ মুখের দিকে। আপনার মনে হয়তো কোনোদিন আমার জন্য জায়গা হবে না, কিন্তু আমার মনে সারা জীবন আপনার রাজত্বই চলবে। কপালে একটা ছোট চুমু খেলাম যাতে জেগে না যায় এমন ভাবে। ওয়াশরুম থেকে অজু করে এসে ওনার পাঞ্জাবি প্যান্ট আর টুপি বের করে ওনাকে ডাকলাম। আজ থেকে আমার দায়িত্ব আমি পালন করব। এই যে শুনছেন? আকাশ,
একটা সুন্দর স্বপ্ন দেখছি, নীল শাড়ি পরা একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর আমি তার পেছনে ছুটছি। মেয়েটা হেসে যাচ্ছে কিন্তু আমি দৌড়েও তাকে ধরতে পারছি না। মুখটা দেখতে পাচ্ছি না কিন্তু চেনা চেনা লাগছে। শাড়ির আঁচলটা সবুজ ঘাসের ওপর দিয়ে যাচ্ছে, কালো মেঘের মতো চুলগুলো সারা পিঠ ছড়িয়ে আছে কোমরের নিচে পর্যন্ত। চুলগুলো কেমন চেনা চেনা লাগছে। আর ডান হাতে তিনটা পদ্ম ফুল, সাদা, গোলাপি আর নীল, সব মিলিয়ে কোনো মায়াবতী। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ তাকালো। পেছনে ফিরে কাউকে দেখলাম না। আবার সামনে তাকালাম কিন্তু মেয়েটা নেই। পাগলের মতো খুঁজছি, কোথাও নেই। মেঘলা, কতগুলো ডাক দিলাম কিন্তু উঠছে না। এবার হালকা ধাক্কা দিয়ে ডাক দিলাম, এই যে শুনছেন? নামাজের সময় চলে যাচ্ছে, আর দেরি করলে জামাতে নামাজ পড়তে পারবেন না। আকাশ। মেঘলার ডাকে ঘুম ভেঙে গেল। উঠে বসে পড়লাম। মেঘলার মুখের দিকে তাকাতেই মনে হলো মেয়েটার মুখ মনে হয় দেখতে এমনই হতো। মেঘলা, উনি হঠাৎ উঠে বসে পড়াতে একটু চমকে গেছিলাম, কিন্তু বসে যখন কিছু না বলে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন একটু অবাক হলাম। তাই আবার ডাকলাম, কি হলো, নামাজে যাবেন না? আকাশ। মেঘলার ডাকে ঘোর কাটলো। হুম, যাব। উঠে দাঁড়াতেই প্রয়োজনীয় সব হাতে দিল মেঘলা। ওয়াশরুম থেকে অজু করে চেঞ্জ করে মসজিদের দিকে চলে গেলাম। মেঘলা, উনি ওয়াশরুমের দিকে যেতেই আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। তারপর রুমটা গুছিয়ে নিলাম। ওনার এক্সারসাইজে যাওয়ার ড্রেস বেডে রেখে কিচেনে চলে এলাম। কিচেনে শুধু মাকে টুকিটাকি হেল্প করি আর রান্না শেখার চেষ্টা করি। আকাশ। নামাজ পড়ে রুমে এসে জগিংয়ে যাওয়ার জন্য চেঞ্জ করা সব বেডে পেয়ে গেলাম। চেঞ্জ করে জগিং করতে এলাম। মেঘলা, একটু পরে রুমে এসে ওনার অফিসে যাওয়ার ড্রেস, পায়ের শো, ফাইল, ওয়ালেট সব গুছিয়ে বেডে রাখলাম। আবার কিচেনে গেলাম। মা, তুই আবার এলি কেন? তুই না ভার্সিটি যাবি? রেডি হয়ে নে, চাঁদের সাথে চলে যাস। চাঁদকে নামিয়ে দিয়ে তুই চলে যাস। মেঘলা, আচ্ছা ঠিক আছে। আবার রুমে চলে এলাম। ওয়াশরুমে থেকে গোসল করে বের হতেই দেখলাম উনি রুমে ঢুকলেন। আমি ড্রেসিং টেবিলের সামনে চলে গেলাম আর উনি ওয়াশরুমে। আকাশ, এই মেয়েকে গোসল করার পর দেখলেই কেমন ঘোর লেগে যায়, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে চলে এলাম। মেঘলা, ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। চুল ভেজা তাই খুলে রাখলাম। যাওয়ার আগে চুল বেঁধে বোরকা আর হিজাব পরে নেব। উনি ওয়াশরুম থেকে বের হলেন। আমি চুপচাপ সোফায় গিয়ে বসলাম। আজ অনু শুধু টাওয়াল পরে বের হয়ে এসেছে। আচ্ছা, ওনার কি লজ্জাও করে না আমার সামনে এভাবে আসতে? আমি তো লজ্জা করে কেমন অদ্ভুত ফিলিংস হয় সেটাও বোঝে না। আকাশ। বেরিয়ে এসে একটা ঝটকা খেলাম। নীল রঙের থ্রি পিস পরে চুল ছেড়ে সোফায় বসে আছে। মেঘলা চুল থেকে টপ টপ পানি পড়ছে। হঠাৎ স্বপ্নে দেখা মেয়েটার কথা মনে পড়ে গেল। মুখে হয়তো কোনো ক্রিম দিয়েছে, দেখতে সফট মনে হচ্ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, এটুকুতে সুন্দর লাগছে। চোখ দুটো সবচাইতে বেশি টানতে। হঠাৎ আবার রাগ উঠে গেল। ভার্সিটিতে যাবে বলে এত সাজতে হবে কেন? পড়াশোনা করতে যাবে নাকি রূপ দেখাতে? যা ইচ্ছে করুক। অফিসের জন্য রেডি হওয়ার সব বেডে গোছানো দেখলাম, তাই রেডি হয়ে নিলাম। গতকাল কথাগুলো বলে ভালোই করেছি। সব হাতের কাছে পেয়ে যাচ্ছি, কষ্ট করতে হচ্ছে না। মেঘলা, উনি অফিসে যাওয়ার আগেই ওনার সামনে থাকতে বলেছে, তাই বসে আছি। উনি রেডি হয়ে নিলেন। ফর্মাল ড্রেসে অদ্ভুত সুন্দর লাগছে। আসলে যারা সুন্দর যাই পরে সুন্দর লাগে। আর আমার জন্য ড্রেস কিনতে গেলে এটা পরলে বেশি কালো দেখাবে, এটা ভালো লাগবে না, এটা গায়ের সাথে মিশে যাবে, নানা সমস্যা। তাই আমি আমার ড্রেস কেনার সময় সাথেই যেমন যেতাম না। মা যা এনে দিত তাই পড়তাম। উনি রুম থেকে বের হতেই আমিও বের হলাম। চাঁদ আগেই ছিল ডাইনিং টেবিলে। চাঁদের পাশে বসে পড়লাম আর উনি আমার সরাসরি সামনে। মা, মেঘলা তুই কি এভাবে যাবি ভার্সিটি? মাথায় ইশারা দিয়ে। মেঘলা, আসলে চাঁদ হিজাব পরে কলেজে যায় আর আমি বাড়ির বউ হয়ে এভাবে গেলে কেমন দেখায়? না মা, যাওয়ার আগে বোরখা আর হিজাব পরে নিব। মা, ও আচ্ছা। মিষ্টি হেসে।
আকাশ, যে সুন্দরী এমনিতেই কেউ তাকাবে না, আবার বোরখা পরতে হয়? মেঘলা, ওনার কথা শুনে একবার তাকালাম ওনার দিকে, কিন্তু কিন্তু কিছু কিছু বললাম না। আমাকে আঘাত করার জন্য সবসময় ওনার কথা রেডি থাকে মনে হয়। মা, আকাশ, তুই দিন দিন এমন হচ্ছিস কেন? মানুষকে আঘাত দিয়ে কথা বলে তুই কি মজা পাস? মেঘলা, অন্য মানুষকে না মা, শুধু আমাকে। চাঁদ, মানুষ এত তাড়াতাড়ি তার স্বভাব পরিবর্তন করতে পারে না। আকাশ, চাঁদ, চাঁদ, সত্যি কথা সবসময় তেতোই হয়। আকাশ, চাঁদ, তুই কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমি তোর বড় ভাই, ভুলে গেছিস? চাঁদ, আমি কিছু ভুলিনি। হয়তো তুমি ভুলে গেছো ভাবি, তোমার স্ত্রী, যাকে তুমি মিথ্যে বলে জোর করে। আকাশ, চাঁদ, মা, আর একটা কথাও যেন এখানে হয় না। খেয়ে যে যার কাজে যাও। মেঘলা, আমি শুধু নীরব দর্শক। মাঝে মাঝে নিজেকে বড্ড বোঝা মনে হয়। আমার কোনো যোগ্যতা নেই, তাই সবার সব কথা নীরবে সহ্য করতে হয়। আচ্ছা, আমি কি চাইলেই পারি না নিজের পায়ে দাঁড়াতে, নিজের দায়িত্ব নিতে? তাহলে অন্তত নিজেকে অপদার্থ, অন্যের বোঝা মনে হবে না। খেয়ে বেরিয়ে গেলেন উনি। আমি ওপরে এসে বরখা আর হিজাব পরে নিলাম। তারপর চাঁদের সাথে চলে এলাম গাড়ি নিয়ে। চাঁদকে ওর কলেজের সামনে নামিয়ে আমি আমার ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটি থেকে একটু দূরে গাড়ি থামাতে বললাম। বাকিটুকু হেঁটে গেলাম। অনেকদিন পর ভার্সিটি এসে ভালোই লাগছে। এসে লিজাকে পেয়ে গেলাম, আমার বেস্টু, আর গল্প শুরু করে দিলাম। আকাশ, অফিসে এসে সোজা ক্যাবিনে চলে এলাম। এই মেয়ে আমার ছোট বোনের কাছে আবার কথা শোনালো, যে বোন আমার সাথে কখনো এভাবে কথা বলেনি। ক্রিং ক্রিং। আকাশ, হ্যালো। আকাশ, হ্যাঁ, সময় মতো চলে আসবো। ফোন রেখে দিলাম। মেঘলা আর রূপ সারপ্রাইজ পেতে প্রস্তুত হও। ডেভিল হাসি দিয়ে। লিজা, কি রে, এতদিন পর ভার্সিটি আসার টাইম হলো? মেঘলা, জানিস তো পায়ে ব্যথা পেয়েছিলাম। লিজা, জানি জানি, তোর মতো এক পিস সারা দেশে খুঁজে পাওয়া যাবে না। বিয়ের পর দিনই গাছে উঠে গেছিস পেয়ারা পাড়তে। হ্যাঁ। মেঘলা, দেখ, একদম হাসবি না। এমনিতেই এখন পেয়ারার সিজন না। সেই কতদিন আগে খেয়েছি, তাই সামনে পেয়ার কিছু মনে ছিল না। লিজা, আচ্ছা যা, হাসবো না, এখন ক্লাসে চল। মেঘলা, চল। সজীব, মেঘলা, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। মেঘলা, সজীব, পথ ছাড়, তোর সাথে আমার কোনো কথা নেই। ক্লাসের দিকে যেতেই কোথা থেকে সজীব এসে সামনে দাঁড়ালো। সজীব আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ে। ভার্সিটির সবার ক্রাশ বয়, বাবার অনেক টাকাও আছে। এক কথায় বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। তবু সব মেয়ে এর পেছনে ঘুরে, সাথে সিনিয়র আপরাও। সজীবের সাথে পরিচয়টা কাকতালীয়। লাইব্রেরিতে বই পড়তে গিয়ে বুক সেলফ থেকে কয়েকটা বই নিয়ে পেছনে ঘুরতে সজীবের সাথে ধাক্কা লেগে বই সব নিচে পড়ে যায়, অনেকটা সিনেমাটিক স্টাইলে। কাকতালীয় বললাম, কারণ সজীবকে কখনো কেউ লাইব্রেরিতে দেখেনি। সেদিন কেন গিয়েছিল সেটা অবশ্য পরে জানতে পারি। ডায়েরি পূরণ করতে লাইব্রেরিতে বই পড়তে গিয়ে বুক শেলফ ডায়েরি পূরণ করতে, সেটা একটা প্ল্যান ছিল মাত্র। তারপর ও নিজে থেকেই ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু মানা করে দেয়, কারণ সে ছোটবেলা থেকে আমার ছেলে বন্ধু নেই, শুধু একজন আছে, আবির। লিজা আর আবিরের সাথে বন্ধুত্ব কবে থেকে সেটা মনেও করতে পারি না। হয়তো ক্লাস 1 থেকে। আবিরের কথা অন্যদিন বলবো, আজ এই সজীবেরটাই বলি। অনেক দিন রিকোয়েস্ট করার পর ওর সাথে ফ্রেন্ডশিপ করি। প্রথম থেকেই সন্দেহ হয়েছিল ভার্সিটির ক্রাশ বয় আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পেছনে ঘুরছে, তাই ফ্রেন্ডশিপ করতে চাইনি, কিন্তু পরে বাধ্য হই। এর জন্য ভার্সিটির অনেক মেয়েদের কথা শুনতে হয়েছে আমাকে। কিছুদিনের মধ্যে সজীবের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তুমি থেকে সোজা তুই, আমি, লিজা আর সজীব অনেক জায়গায় ঘুরতেও গিয়েছি। ফুচকা খাওয়া, পার্কে বসে বাদাম খাওয়া, অনেক কিছু।
হঠাৎ করে একদিন একজন এসে জানায় সজীব আমার সাথে যা করেছে সব রেয়ার। সজীব যদি আমার সাথে 1 মাস প্রেম তারপর ব্রেকআপ করে ছ্যাঁকা দিতে পারে, তাহলে ওর এক বন্ধু ওদের সব বন্ধুদের 10 দিনের কক্সবাজারের ট্যুরের খরচ দেবে। আর না পারলে সজীব দেবে। আমাকে টার্গেট করার কারণ ভার্সিটির সব মেয়ে সজীবের জন্য পাগল, কিন্তু আমার মতো একটা কালো মেয়ে যে কোনোদিন সজীবের দিকে ফিরে তাকিয়েও দেখেনি। তাই সজীবেরও সেটা ইগোতে লেগেছিল, তাই রাজি হয়ে যায়। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু সজীবকে কিছু বলিনি। তারপর দিনই সজীব সারা ভার্সিটির সামনে আমাকে প্রপোজ করে, আর আমি না করে দেই। ওকে শুধু বলেছিলাম, তুই কারো ভালোবাসা পাও তো দূর, বন্ধু তো পাওয়ারও যোগ্য না। তারপর আর ভার্সিটি আসিনি অনেক দিন। আবার এর মধ্যে বিয়ের ঝামেলায় আসা হয়নি। সজীব, আমার কথাটা একবার শোন। মেঘলা, দেখ সজীব, আমি সব জানি তুই ডিয়ার পূরণ করতে সব করেছিস, কিন্তু কাজটা ঠিক করিসনি। আমি তোকে বন্ধু ভেবেছিলাম। সজীব, একটা ভুলের জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট করিস না প্লিজ। মেঘলা, যেটা শুরু হয়েছিল মিথ্যা দিয়ে সেটা কিভাবে রাখি? সজীব, সরি বলছি তো। দেখ দেখ, মিথ্যা বলে শুরু করলো। এখন তোদের মতো বন্ধু আমি হারাতে চাই না। হাত জোর করে বসে প্লিজ মাফ করে দে। মেঘলা, আরে আরে কি করছিস? আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম এমন কিছু করলে আর মাফ করব না। সজীব, আর করব না প্রমিস। তোর মাফ পাওয়ার ধারে গিয়ে হ্যাঁ, এই মাফটা করে জীবনের সবচেয়ে বড় ভুল করলি। হ্যাঁ, আমার সব বন্ধুদের সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছিস। তোকে এমনি এমনি ছেড়ে দেব? যে মেয়েরা আমাকে দেখলে ফিদা হয়ে যেত, এখন তারা আমাকে দেখলে হাসে। এই শাস্তি তোকে পেতে হবে মেঘলা। চল এখন ক্লাসে যাই। মেঘলা, হ্যাঁ চল। ক্লাস শেষে করে লিজা আর আমি ফুচকা খেলাম। লিজা আর সজীব ফুচকা খেলাম। সজীব প্রথম দিকে খেত না, আমাদের সাথে মিশে এখন খায়। খাওয়া শেষে সজীব ওর বাইক নিয়ে চলে গেল, আর লিজাও চলে গেল। আমি গাড়ি থেকে যেখানে নেমেছিলাম সেখানে এসে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভারকে এখানেই আসতে বলেছিলাম, তাই আগে এসেই ওয়েট করছে। বাড়ি এসে দেখি চাঁদ আগেই এসে গেছে। জোহরের নামাজ পড়ে খেয়ে নিলাম আমি, মা আর চাঁদ। তারপর একটু ঘুমিয়ে পড়লাম। আসরের নামাজ পড়ে নিলাম। তারপর চাঁদ আর আমি গার্ডেনের ভেতরে একটা টেবিল আর বসার জায়গা আছে, উপরে ছাতার মতো, ওই বাড়িটার মতোই প্রায় সেখানেই এসে বসলাম। চাঁদ, বিকেল উপভোগ করার জন্য ওই বাড়িটা পারফেক্ট, তাই না ভাবি? মেঘলা, এখানেও ভালোই সুইমিং পুল, গার্ডেন, ফলের গাছ সবই আছে। শুধু পুকুরটার কমতি আছে, কিন্তু এখানে নিলিবিলিতে থাকার সুযোগ নেই। চারদিকে গার্ড ঘুরছে। চাঁদ, সেজন্যই ভালো লাগে না। দেখো কেমন বড় বড় গান নিয়ে ঘুরছে, বিরক্ত লাগছে। ছোটবেলা থেকে এসবের মধ্যে বড় হয়েছি, তাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু 3 বছর মুক্ত জীবনযাপন করে এখন এসব দম বন্ধ লাগে। মেঘলা, তুমি মাত্র 3 বছর মুক্ত থেকে এখন এমন জীবন ভালো লাগছে না, তাহলে আমারটা ভাবো। একটা বন্য পাখিতে হঠাৎ সোনার খাঁচায় বন্দি করলে যেমন অবস্থা হয়, আমারও তেমন হয়েছে। সোনার খাঁচায় বন্দি করে ভালো ভালো খাবার দিয়ে উম, আমরা ভাবি পাখিটা মনে হয় কত সুখে আছে, কিন্তু আমরা এটা জানি না এই সোনার খাঁচা আর ভালো খাবারের থেকে খড়কুটোর তৈরি বাসা আর মুক্ত আকাশে উড়ে খাবার খুঁজে বেড়ানো তাদের জন্য কতটা সুখের, কতটা শান্তির। কেন জানি না চোখ থেকে এক ফোঁটা পানি অজান্তেই গড়িয়ে পড়ল। আমিও কি সুখে আছি এই অট্টালিকায়? এর থেকে টিনের চালায় বৃষ্টির ঝমঝম শব্দ শুনে মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাতাম। যা এই অট্টালিকার বিলাসবহুল বেডে পারি না। মায়ের কোলে যে ভালোবাসায় ভরপুর ছিল, যা এখানে এক বিন্দুও নেই। তাই তো সুখ খুঁজে পাই না এই বিলাসবহুল জীবনে। আমি তো এমন বিলাসবহুল জীবন চাইনি। চেয়েছিলাম ভালোবাসায় ভরপুর একটা ছোট্ট ঘরে ঘরের সংসার। চাঁদ, ভাবি তোমার কি হয়েছে? মেঘলা, কিছু না। চোখ মুছে, মার কথা খুব মনে পড়ছে। চাঁদ, ফোন করে কথা বলে নিও। মেঘলা, ভেতরে চলো, গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সে খেয়াল আছে? চাঁদ, চলো।
মেঘলা রুমে এসে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে উঠে দাঁড়াতেই চাঁদ রুমে এলো। চাঁদ, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ভাইয়া ফোন করেছিল। ভাইয়া এসে ফ্রেশ হয়েই ফাংশনের জন্য বের হয়ে যাবে আমাদের নিয়ে। আমাদের রেডি হয়ে থাকতে বলেছে। মেঘলা, চাঁদ, আমি না গেলে হয় না? চাঁদ, এসব কি বলছো ভাবি? মেঘলা, দেখো চাঁদ, তোমার ভাইয়া আর আমার বিয়ের কথা কেউ জানে না এখানে, তাই আমি না গেলে প্রবলেম হবে না। চাঁদ, কিন্তু ভাইয়া। মেঘলা, কিছু হবে না। তুমি তো বুঝতে পারছো না, তোমার ভাইয়া আমাকে ওখানে নিয়ে যে অপমান করবে না তার কি নিশ্চয়তা আছে? বাড়িতে করে ঠিক আছে, কিন্তু এত মানুষের সামনে অপমান করলে যে সহ্য করতে পারবো না। আর এই পরিবেশটাও নতুন, আমি মানিয়ে নিতে পারবো না কি তাও জানি না। চাঁদ, কি ভাবছো ভাবি? মেঘলা, তুমি না, কিছু না, তুমি যাও, রেডি হয়ে নাও। চাঁদ, ওকে। চলে যেতে গিয়ে ফিরে এলাম। এই প্যাকেটগুলো রাখো, ভাইয়া তোমার জন্য পাঠিয়েছে। মেঘলা, প্যাকেটগুলো আলমারিতে তুলে রাখলাম। আকাশ, সন্ধ্যার পরই বাসায় চলে এলাম। রেডি হয়ে আবার ফাংশনে যেতে হবে। গাড়ি গেটের ভেতরে পার্ক করে বাসার কলিং বেলের বাজালে মা খুলে দিল। তুমি রেডি হয়ে গেছো? মা, হ্যাঁ। আকাশ, চাঁদ আর মেঘলা? মা, চাঁদের আর একটু সময় লাগবে, আর মেঘলা নাকি যাবে না। আকাশ, মানে? মা, চাঁদকে নাকি বলেছে ও যাবে না। আকাশ, আচ্ছা তোমরা ওয়েট করো, আমি দেখছি। মা, আচ্ছা। আকাশ, রুমে এসে দেখি মেঘলা রুমে নেই, তাই বেলকনিতে গেলাম। দোলনায় বসে দোল খাচ্ছে চোখ বন্ধ করে। হাত ধরে একটানে সামনে দাঁড় করালাম। মেঘলা, চোখ বন্ধ করে দোলনায় বসেছিলাম। হঠাৎ হাত ধরে কেউ দাঁড় করাতে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি চোখ খুলে দেখি আগুনের মতো চোখ করে আকাশ আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? আকাশ, তোমার সাহস কিভাবে হয় আমার কথা অমান্য করার? গাল চেপে মুখটা উপরের দিকে করে। মেঘলা, কি করেছি আমি? আকাশ, আমি রেডি হতে বলেছিলাম কিনা? মেঘলা, হুম, বলেছিলে। আকাশ, তুমি না করেছো কোন সাহসে? মেঘলা, আসলে। আকাশ, 10 মিনিট, জাস্ট 10 মিনিট সময় দিলাম তোমাকে। যেই প্যাকেটগুলো পাঠিয়েছি সেগুলো পরে রেডি হয়ে আমার সামনে আসবে না গো। মেঘলা, আমার কথা। আকাশ, আইসে গো। মেঘলা, রুমে এসে আলমারি থেকে প্যাকেটগুলো বের করে চাঁদের রুমে চলে এলাম। চাঁদকে দেখে আমি অনেক সুন্দর সাদা একটা গ্রাউন্ড পরেছে, দেখে বোঝা যাচ্ছে অনেক দামি হবে। মুখে হালকা মেকআপ আর সাদা হিজাব, আমার সামনে সাদা পরি দাঁড়িয়ে আছে। চাঁদ, ভাবি তুমি? মেঘলা, ওর চোখের কোণ থেকে একটু কাজল কানের পিছনে লাগিয়ে দিলাম। আমার ছোট বোনটার উপর কেন যেন কারো নজর না লাগে, অসম্ভব সুন্দর লাগছে। চাঁদ, কি যে বলো না ভাবি, তুমি এখানে আর হাতে প্যাকেটগুলো কেন? মেঘলা, আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে রেডি হওয়ার জন্য। চাঁদ, হা হা, আমি বলেছিলাম। মেঘলা, মজা নিচ্ছ? চাঁদ, না, দেখি। এখন আসো তোমাকে সাজিয়ে দেই। মেঘলা, একটা একটা প্যাকেট খুলতেই নীল রঙের একটা গ্রাউন্ড বের হলো। চাঁদেরটার মতোই, শুধু কালার ভিন্ন। সাথে হিজাব, কিছু জুয়েলারি মনে হচ্ছে, ডায়মন্ডের আর জুতো। চাঁদ, ওয়াও, সব সেম। আমার সব সাদা আর তোমারগুলো নীল। দেখো তোমার জুয়েলারিগুলো ব্লু ডায়মন্ডের। মেঘলা, হুম। চাঁদ, তুমি ওয়াশরুম থেকে আগে গ্রাউন্ডটা পরে আসো। মেঘলা, আচ্ছা। এরপর চাঁদ আমাকে সাজিয়ে দিল। মেয়েটা এই কাজ ভালোই পারে, বেশি টাইম নেয়নি, 1 ঘন্টায় হয়ে গেছে। চাঁদ, ওয়াও ভাবি, তোমাকে দেখে আমি তো ক্রাশ খেয়ে গেলাম।
মেঘলা, তুমি কি যে বলো না চাঁদ। শুধু তোমার ভাইয়ার যেন কথা না শুনতে হয় ফাংশনে গিয়ে আমাকে সাথে নেওয়ায় তাহলেই হবে। চাঁদ, ভাবি তুমি কিন্তু আমার সাজানোকে অপমান করছো। তুমি বলতে চাইছো আমি খারাপ সাজাই? মেঘলা, আরে বাবা সেটা কখন? আকাশ, চাঁদ, তোদের আজ হবে নাকি? ফাংশন শেষ হলে তোদের সাজা শেষ হবে। চাঁদ, হয়ে গেছে, আসছি। মেঘলা, আমি আর চাঁদ বাইরে আসতেই দেখলাম মা আর উনি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অবাক হওয়ার বিষয়, উনিও আজ নীল পরেছে। কালো শার্টের ওপর নীল কোট আর নীল প্যান্ট। চুলগুলো জেল দিয়ে সেট করা, ফর্সা গালে খোঁচা খোঁচা চাপদাড়ি। অনেক হ্যান্ডসাম লাগছে। আবার ক্রাশ খেলাম ওনার উপর। আকাশ, সামনে তাকাতেই দাঁড়িয়ে গেলাম। দুটো পরী দাঁড়িয়ে আছে সামনে, দুজনেই হালকা মেকআপ আর গ্রাউন্ডে পরী লাগছে। একজন সাদা পরী আর একজন মায়া পরী। চাঁদ সব সময় সুন্দর করে সাজাতে পারে। হালকা সাজে অসম্ভব সুন্দর লাগছে দুটোকে। ড্রেসটাও মানিয়েছে ভালো। আর মেঘলা, আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, কে বেশি সুন্দরী, মেঘলা নাকি রূপ? খালি চোখে দেখলে রূপ, আর গভীর চোখে দেখলে রূপের থেকে হাজার গুণ বেশি সুন্দরী মেঘলা। ওর চোখ, নাক, গাল, ঠোঁট সব যেন আলাদা সৌন্দর্য দিয়ে তৈরি। চাঁদ, কি হলো ভাইয়া? ভাবি কি দেখে হুঁশ উড়ে গেছে? আকাশ, না মানে ভাবছি এই দুই পেতনি দেখে ফাংশন রেখে না সবাই ভয়ে পালায়। চাঁদ, ভাইয়া। আকাশ, এই কানের পোকা মেরে ফেলবি নাকি? এখন কাকের মতো কাকা না করে চল, না হলে ফাংশনে শেষ হয়ে যাবে। বেরিয়ে এলাম সবাই, মা আর চাঁদ পেছনে, মেঘলা আমার পাশে। আমি ড্রাইভ করছি, সামনে পেছনে একটা করে গার্ডের গাড়ি। আগামীকাল থেকে সারা দেশ আবার চৌধুরী গ্রুপ অফ কোম্পানির নাম শুনবে। গার্ড বাড়াতে হবে, পুরনো শত্রুগুলো আবার মাথা চাড়া দেবে। গাড়ি ড্রাইভ করছি আর বারবার মেঘলার দিকে তাকাচ্ছি। ইচ্ছে করে না, বারবার চোখ চলে যাচ্ছে। মেঘলা, উনি বারবার আর চোখে তাকাচ্ছে, কারণটা বুঝতে পারছি না। লজ্জাও করছে, আবার অদ্ভুত চিন্তা মাথায় আসছে। যেমন মনে হচ্ছে উনি এটা ভাবছেন আমাকে ফাংশনে নিয়ে ভুল করছে কিনা। কিন্তু চোখ দেখে তো মনে হচ্ছে না। কেমন যেন এই দৃষ্টি, যা আমার পরিচিত নয়। হঠাৎ গাড়ি থামতেই ভাবনা থেকে বেরিয়ে এলাম। আকাশ, নামো, সবাই এসে পড়েছি। মেঘলা, এত মানুষ কেন? লাইটের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কত সাংবাদিক, এসবের সাথে আমি অভ্যস্ত নই। আমার দম বন্ধ হয়ে আসছে। আমরা গাড়ি থেকে নামতেই কিছু সাংবাদিক ওনাকে ঘিরে ধরলো, আর গার্ডরা সবাইকে সরিয়ে ভেতরে যাওয়ার রাস্তা করে দিল। ভেতরে ঢুকে সামনে তাকিয়ে আমি অবাক। একজনকে দেখে যেন কথা ভুলতে কথা বলতে ভুলে গেছি। আজ 3টা বছর পর এত অপমান, এত আপন মানুষটাকে দেখছি। আকাশ, মেঘলার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই মুখটা রাগে লাল হয়ে গেল।